ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, যারা একটু কমজোরি পাসপোর্ট হোল্ডার, তাদের ক্ষেত্রে চেকিং সবসময় বেশি। তোমাকে ভিসা দিতে পারবো না, পরিষ্কার বলে দিচ্ছি। মাথায় হাত যে কি হবে। আর এদিকে ইংলিশ বোঝে না, স্প্যানিশে বলে যাচ্ছে ওয়েলকাম টু বলিভিয়া, আওয়ার 69th কান্ট্রি। এবার আমরা বোট করতে যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইটের জন্য। তো বাকি কিভাবে এয়ারপোর্টে পৌঁছালাম এই গল্পটা তোমাদের এবার বলছি। আমি শুরু থেকে শুরু করি যে কি হয়েছিল আমাদের রেইনবো মাউন্টেন থেকে যখন আমরা ফ্লাইট ধরতে গেলাম কুস্কো থেকে লিমা যাওয়ার জন্য। তো বেসিক্যালি কি হয়েছে, তখন ফেরার সময় হঠাৎ করে বিশাল জ্যাম হয়ে গেছে রাস্তায়। মানে পেরু ট্রাফিককে কখনো ট্রাস্ট করো না, সবসময় আমাদের 4 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে থাকবে, তবে গিয়ে হয়তো তুমি সেফ ফিল করতে পারো, নো গ্যারান্টি। তো কি হয়েছে, এত দেরি হচ্ছে দেখে তখন আমাদের কি প্ল্যান ছিল যে আমরা যাব সেন্টারে, 4টের সময় পৌঁছানোর কথা ছিল। তো সেন্টার থেকে তারপর আমরা হোটেল যাব, আমাদের লাগেজ তুলবো, লাগেজ তুলে সেখান থেকে এয়ারপোর্ট যাবো। আমরা তাই 1 ঘন্টা টাইম হাতে রেখেছিলাম। এবার যদি 4টায় পৌঁছাতাম তো অবভিয়াসলি 5টার মধ্যে আমাদের সব হয়ে যেত। আমরা ভেবেছিলাম খাবো, একটু পেরুভিয়ান ফুড এনজয় করে টোরে আমাদের এয়ারপোর্ট পৌঁছাবো 6:30টার সময়, কারণ আমাদের 8টা ঘন্টায় ফ্লাইট। তো হলো কি, আমরা এত ট্রাফিক পেয়েছি। তো আর তার আগেই আমরা বুঝতে পারছি যে সকালে আমাদের ট্র্যাক্টরটা হওয়ার জন্য আমাদের পুরো ঘুরতেই লেট হয়ে গেছিলো। তো তখন কিছু করার ছিল না, তখন একটা বুদ্ধি মাথায় খেললো আমাদের। বললাম যে অ্যারেঞ্জ করতে, যে হোটেল থেকে আমাদের ব্যাগটাও অন্য কাউকে দিয়ে পিক আপ করাতে, করে এয়ারপোর্টে সে যেন ডিরেক্ট চলে আসে। তো এইভাবে আমরা নিজেদের সেফ ফিল করছিলাম যে 6:30টার মধ্যে সে চলে আসবে আর 6:30টার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো এয়ারপোর্টে। কিন্তু সেখানেও কে আছে, সেই 6:30 ভেবে যখন আমরা 6টা ভেবেছিলাম, ইনফ্যাক্ট রাস্তায় বিশাল ট্রাফিক। আমরা এয়ারপোর্ট যখন পৌঁছালাম তখন বাজছে 7:10, 7:15, আর আমাদের 8:20, 8:10-এর ফ্লাইট, সরি 8:20 না 8:10-এর ফ্লাইট, মানে 1 ঘন্টা রয়েছে আগে। তো তার মধ্যে আমাদের সব কিছু করতে হবে, লাগেজ জমা করতে হবে, তার মধ্যে লাগেজ আবার ওজন করা, এই সব করে মানে জানি না কীভাবে সম্ভব হলো। ভগবানের কৃপায় হয়তো সম্ভব হয়েছে। আমরা 1 ঘন্টার মধ্যে ওই সব কিছু করে ফ্লাইটটা বোর্ড করতে পেরেছি। তো তাই জন্যই, আর না হলে পুরো প্ল্যানটাই আমাদের মানে কাজ হয়ে যেত। ইউনি আসার জন্য কিন্তু অত ভালো ফ্লাইট কানেকশন নয় এবং খুবই এক্সপেন্সিভ। তো আমরা এখন যাচ্ছি এই সান্তা ক্রুজে বোর্ড করছি। লিমা থেকে চলেছি বলিভিয়ার পথে। আমরা চলে এসেছি বলিভিয়ার ভিরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হলো সান্তা ক্রুজের এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা যাব, এখনই আমাদের কানেক্টিং ফ্লাইট আছে লাপাজের। তো লাপাজের জন্য আমাদের ছুটতে হবে, তার আগে আমাদের ভিসা অন অ্যারাইভাল নিতে হবে। তো প্রসেসটা আমি পরে ডিটেলসে বলছি। সান্তা ক্রুজ থেকে আমরা আন্দিস পর্বতমালা পেরিয়ে পৌঁছলাম লাপাজে। লাপাজে আমাদের আর ফ্লাইট চেঞ্জ করতে হলো না, ওই ফ্লাইটেই বসেছিলাম। লাপাজ পৌঁছানোর পর ওই ফ্লাইটে 8 ঘন্টা পরেই আমরা পৌঁছলাম ইউনির পথে। এই হচ্ছে সেই ইউনি। আমরা এই পৌঁছলাম ইউনিতে। যা দেখলাম এই যে সারা রাত্রি ধরে, মানে যাই হোক, মানে কষ্ট করে যে এলাম, একদম ফিদা হয়ে গেছি আমি দেখে। তবে এখন খুব জল বেশি মনে হলো, জলের জন্যই তো আসা, রিফ্লেকশনটা আর বেশি ভেতরে ওরা ঢোকাচ্ছে। আমাদের এক্সপেকটেশনের বাইরে ওয়েদার, যে একদম বলবো না বেশি তাহলেই খারাপ হয়ে যাবে। তো কিন্তু অসাধারণ, মানে ফিদা হয়ে গেছি। আমার সব ঘুম পেয়ে সব 12টা পাগলা দাস। এটাই তোকে বলেছিলাম যে আমার টপ লিস্টে হলো ইউনি, মানে আমাদের এই ট্রিপের রোজ বাকেট লিস্ট। তোমাদের বলেছিলাম মনে হচ্ছে পৃথিবীরই বাইরে কোথাও একটা রয়েছে, রোজ বলেছিলাম বাকেট লিস্ট, আর তার বাকেট লিস্টের মধ্যে আমার ফেভারিট বলেছিলাম ইউনি। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা কি লেভেলের ক্লান্ত, কারণ সারা রাত ধরে 4টে ফ্লাইট লেগেছে। প্রথমে কুস্কো থেকে এলাম লিমা, অনেক ছোটাছুটি করে, তারপরে লিমা থেকে এলাম সান্তা ক্রুজ, সান্তা ক্রুজ থেকে লাপাস, লাপাস থেকে ইউনি। তো এইগুলো মানে সান্তা ক্রুজ থেকে হয়তো লাপাস বাসে, তারপর লাপাস থেকে ইউনিও বাসে আসা যেত। যেহেতু আমাদের কাছে টাইম খুব কম, আমাদের কাছে ফার্স্ট যেতে হবে, এবং বাসের কিন্তু দামও অনেক কম হতো, কিন্তু আমাদের কাছে কোনো অপশান নেই, কারণ আমাদের কাছে টাইমটাই খুব ফ্যাক্টর। তো তাই জন্য আমাদের ফ্লাইট করতে হয়েছে। একই দিনে আমরা বুক করে রেখেছি একেবারে ট্যুর গাইড। তো সেটা আমি ফিনল্যান্ড থেকেই করে এসেছিলাম, এবং ওকে কিন্তু 1 পয়সাও আমি দিইনি, আর সে চায়ও নি 1 পয়সাও। কিন্তু এখানে এসে দেখি সে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে কথা হচ্ছিল, আর পুরোটাই স্প্যানিশে, মানে আমি তো ট্রান্সলেট করে বলছি, এবার কি হবে কে জানে। তো
আমি বলবো পেরুতে ভীষণ ভালো ব্যবহার পেয়েছি সবার থেকে। আর এই বলিভিয়ার যিনি মানে ইনি তো আলাদা লেভেলের, উনি বিনা পয়সায় রিজার্ভেশন করে নিয়েছেন এবং প্রত্যেক সময় আমার রিপ্লাই করেছে যাই মেসেজ করেছি তার। এবং এখন এয়ারপোর্টে এসে দেখছি যে কোনো ওয়াইফাই পাচ্ছি না এই ইউনি এয়ারপোর্টে, তো কী করে কানেক্ট করবো, এখানে সিম নেওয়ারও জায়গা নেই। তো দেখি বাইরে এসে দাঁড়িয়ে আছে আমার নাম নিয়ে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে সাউথ আমেরিকা আমার মন পুরো জিতে নিয়েছে। এই ভদ্রলোক আমাদের একটা এই অফিসে ছেড়ে দিল, এখান থেকে আমাদের অন্য গাড়ি করে আমাদের যেতে হবে। আমি এখন এসছি একটা গ্রসারি স্টোরে, এখান থেকে কিছু আজকের জন্য কিছু খাবার দাবার তুলে নিতে। মানে আমাদের ট্যুরের মধ্যে ইনক্লুডেড খাবার, কিন্তু ব্রেকফাস্টটা নেই এখন, 10টায় স্টার্ট হবে, তার আগে একটু কিছু খেয়ে নিলে বেটার। এই সময় সবাই নিয়ে যাচ্ছে বলে বিশাল লাইন পড়েছে। আর এখানে গ্রসারি স্টোরে এরকম ওয়াইন পাওয়া যাচ্ছে। আমরা অল ড্রেসড আপ, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমরা শুরু করবো জার্নি। তার আগে তোমাদের বলে দিই ভিসা প্রসেসটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো কি হয়েছে, আমরা যেহেতু প্রথম এন্ট্রি করেছি বলিভিয়াতে সান্তা ক্রুজ দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট যে সান্তা ক্রুজ অ্যান্ড লাপাস এই দুটো এয়ারপোর্টেই একমাত্র আছে ফেসিলিটি যেখানে তুমি অনারেবল ভিসা পাবে ইন্ডিয়ান পাসপোর্টে। আমরা জানতাম ইন্ডিয়ান পাসপোর্টে অনারেবল ভিসা এমনি অ্যাভেলেবেল, ইউ ডোন্ট নিড ইউএস ভিসা। বাট এয়ারপোর্টে পৌঁছে থেকে এয়ারলাইন্সও বারবার করে চেক করছে আমাদের ইউএস ভিসাটা, এবং ওদের মধ্যে স্প্যানিশে কথা বলছে ইউএস ভিসাটা নিয়ে। এটাও হয় যে সেনজেন ভিসা দিয়েও তুমি অনারেবল পাবে, বাট সেনজেন রেসিডেন্ট পারমিট থাকলে। বাট যেহেতু এটা সাউথ আমেরিকা, এখানে আমেরিকার প্রতিপত্তিটা একটু বেশি, মানে তোমার কাছে আমেরিকার ভিসাটা থাকলে জিনিসটা অনেক বেশি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আর ওরা জানে যে ওদের আর কি টার্মসের মধ্যে কোয়েশ্চেন যে আচ্ছা আমেরিকার ভিসা আছে, তাই দিয়ে হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো না আমার আছে সেনজেন ভিসা, সেইটা আমার সেনজেন পারমিট আছে, তখন ওরা আরও মানে খুঁজবে, এদিক ওদিক লোককে জিজ্ঞেস করবে, এই সব করবে, করে আদৌ দেবে কিনা এটা নিয়ে ডাউটফুল। তো আমেরিকার ভিসা থাকাটা একটা ম্যান্ডেটরি জিনিস। এই সাউথ আমেরিকার কান্ট্রিগুলো ঘুরতে গেলে অনেক বেশি ইজিয়ার হয়ে যায়, এটা হলো সিম্পল থিং। এবার আমেরিকার ভিসা থাকলেও কি হয়ে যাবে না, তখনও প্রচুর জিনিস আছে। যেমন আমরা দেখিয়েছি আমাদের ফ্লাইট টিকিট, আর আমরা বুকিং করেছি যে এই ট্যুরটা, সেটা দেখিয়েছি, কিন্তু এটাতেই এনাফ ছিল না। ওরা জিজ্ঞেস করছে যে ইউনি থেকে বেরোবো, মানে এক্সিট টু বলিভিয়া। এটা সব কান্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়, কিন্তু এই কান্ট্রির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ আমরা একটা ডেজার্টের মধ্যে দিয়ে গিয়ে একটা 3 দিনের ট্রিপ করছি। ইউনি থেকে স্টার্ট হচ্ছে আজকে, আর সেটা শেষ হবে 27শে মার্চ, আজকে 25শে মার্চ। তো সেখানে পৌঁছে একটা বাস আমাদের ইউনির বর্ডার থেকে নিয়ে যাবে, আর ওই টিকিটটা আগে থেকে করার কোনো দরকার নেই, ট্যুর কোম্পানি বলেছে ওটা ও অন স্পট ব্যবস্থা করে দেবে। এবার আমরাও চাইনি, এবং আমরা কোথাও অনলাইন বুকও করতে পারছি না ডাবি টিকিট। তো তখন কি হলো, সান্তা ক্রুজ এবার ঢুকে আমরা জানতাম যে মানে যে কোনো কাউন্টারে চলে যাব যেখানে এশিয়ান পাসপোর্ট হোল্ডারদের, তো সেখানে গিয়ে পাসপোর্টটা দিলে ওরা অন অ্যারাইভাল ভিসার জন্য ওইখানেই প্রসেস হবে। বাট আমরা প্রথমে একটা লাইনে দাঁড়িয়ে গেছি, কিন্তু সেই লাইনটা অন অ্যারাইভাল ভিসার জন্য ছিলই না। তোমার যদি অন্য কোনো ক্রাইটেরিয়া থাকে, মানে তুমি এমনি ভিসা পাবে, তখন ওই লাইনটা। বাট যাদের এরকম ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, যারা একটু কমজোরি পাসপোর্ট হোল্ডার, তাদের ক্ষেত্রে চেকিং সবসময় বেশি। তো তখন বললো যে না, তুমি আগে ওই লাইনে গিয়ে করে এসো ভিসা, তারপরে আমার কাছে এসো, আমি তখন স্ট্যাম্প করবো। তো একটা অন্য কাউন্টারে পাঠালো, কাছেই পাশেই। তো সেই কাউন্টারে তিনি এবার বহু ডকুমেন্ট চাইছে। তো সেখানে এই আটাকামার ডকুমেন্টটা চাইছে যে কী করে আটাকামা যাবে, এটা ছাড়া তোমাকে ভিসা দিতে পারবো না, পরিষ্কার বলে দিচ্ছে। এবার আমাদের পুরো ট্রিপ বুক, এরপর থেকে আটাকামারও ট্রিপ বুক। মানে এখন যদি ইউনিতে আটকে যায়, আমি আটাকামা কী করে পৌঁছাবো সেটাও একটা বড় ব্যাপার। তো মানে আমাদের মাথায় হাত যে কী হবে। আর এদিকে ইংলিশ বোঝে না, স্প্যানিশে বলে যাচ্ছে, আমরা স্প্যানিশটাকে ট্রান্সলেট করে লিখছি, আর সেটার দ্বারাই কমিউনিকেট করার চেষ্টা করা হচ্ছে।
মুখে বলছেন, গুগল ট্রান্সলেটর দিয়ে সব কিছু হচ্ছে। ইতিমধ্যে উনি আরেকজনকে ডাকলেন। আমাদের ছিল বলিভিয়ান এয়ারলাইন্স, তো বলিভিয়ান এয়ারলাইন্সের একজনকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কিছু বললো স্প্যানিশে, মনে হলো যে বললো যে এদের এরর হয়েছে, এক্সিটটা ছাড়া আমি তোমায় দিতে পারবো না। তখন সে একটা অনলাইন সাইটে কি ফটাফট করলো, করে আমাদের জন্য একটা এক্সিটের কিছু একটা করে দিল। করে দিয়ে তখন উনি একটা ভিসা আমাদের সামনেই প্রিন্ট করলো, স্টিকার ভিসা করে আমাদের পাসপোর্টে চিপকালো। আমরা ভেবেছিলাম যে একটা ভিসা টাইপের একটা ডকুমেন্ট দেবে যেহেতু অন অ্যারাইভাল, বাট সেটা না, এটা পাসপোর্টে আমাদের সামনে চিপকালো। তো আলটিমেটলি ভিসা প্রসেসটা হয়ে আমরা আপাতত বলিভিয়াতে। আর তোমাদেরকে ওয়েলকাম করতে আমি ভুলেই গেছি, তো ওয়েলকাম টু বলিভিয়া, আওয়ার 69th কান্ট্রি। তো আমরা স্টার্ট করে দিয়েছি। ¿Cómo te llamas? Omar. Me llamo Omar. 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 এটা হচ্ছে ইউনি সেন্ট্রাল এরিয়া। বেসিক্যালি এখানে জোগাল আর খাবার ভরে নিচ্ছে, নিয়ে তারপরে এগোবে নেক্সট ট্রিপের জন্য। আমাদের ট্রিপের আজকের প্রথম দিন, তো এই প্রথম দিনে আমরা যেতে চলেছি সব থেকে বড় মিরর পৃথিবীর, সেটা হলো সালার দে ইউনি। আর এটা ভীষণ ভীষণ ফেমাস, মানে সবার বাকেট লিস্ট আইটেম এটা। তো তোমাদের বলেইছিলাম এই ট্রিপে আমরা প্রতিদিন একটা করে বাকেট লিস্ট আইটেম যাব। তো আজকে তার পালা হলো সালার দে ইউনির। আর ইউনি অসম্ভব একটা সুন্দর জায়গা, যেটা আমার বহুদিন থেকে যাওয়ার ইচ্ছা, তো কখনো সফল হবে ভাবিনি, তো আজকে সেটা হতে চলেছে। তো প্রচণ্ড এক্সাইটেড আমরা, তো তোমরাও দেখতে থাকো সাথে। এই ব্লগটা তবে এখানেই শেষ করছি। সালার দে ইউনি অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো, বাট সেটা আসবে পরের ব্লগে। শুধু সালার দে ইউনি নয়, সেই ব্লগে থাকবে প্রথম দিনে আমরা যা যা ঘুরে দেখলাম সব কিছুর ঝলক। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে আমাদের খুব ভালো লাগে। আর কিছু জানতে চাইলে কমেন্টে অবশ্যই লিখো, আমরা ঠিক উত্তর করব। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, বেল আইকনটা টিপতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।